বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্য থাকুন। বাচ্চা দুধ খেতেও পারে না, শ্বাসকষ্ট নিকাশও নেয় না, বাচ্চা চোখ খুলেও না। রাতের বেলা না ওর নিঃশ্বাস ফেলাইতে কষ্ট হয়। পাতলা পায়খানা ঠিক হচ্ছিল না, এই জন্য এই হসপিটালে এসে ভর্তি করাচ্ছিলাম। শীতের প্রকোপে হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে রোগী, আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। শিশু ও বৃদ্ধদের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ। পদ্মা সেতুর পিলার তৈরিতে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। প্রথম কোনো সেতুতে ব্যবহার হলো 120 মিটার লম্বা পাইল। গ্রাউটিং প্রযুক্তির কারণে টিকে থাকবে 100 বছর। এবং দেশে রেলের 85% লেভেল ক্রসিং অরক্ষিত, গেটম্যান না থাকায় বাড়ছে দুর্ঘটনা, প্রাণহানি। জনবল নিয়োগ সহ আধুনিকায়নের আশ্বাস মন্ত্রণালয়ের। দেখছিলেন শিরোনাম। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্য থাকুন। গত কয়েকদিন ধরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে আগে যেখানে প্রতিদিন 100 থেকে 150 রোগী আসতো, সেখানে এখন আসছে 350-র বেশি। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশু ও বৃদ্ধরা। ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। 11 দিন ভর্তি থাকার পর এখন বড় বাচ্চারা যে অক্সিজেন স্যাচুরেশনটা ফল করতেছে, কখনো বাড়তেছে কখনো কমতেছে, এরকম আর কি। নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া সহ শীতজনিত নানা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে শিশু নিয়ে হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। বাচ্চার বয়স 4 দিন ধরে এই ঠান্ডা, শ্বাসকষ্ট, কফ, কাশি। বাচ্চার অনেক দিনই পাতলা পায়খানা ঠিক হচ্ছিল না, এই জন্য এই হসপিটালে এসে ভর্তি করাচ্ছিলাম। যেহেতু এখন শীতকালে, এর জন্য নিউমোনিয়াটা বেশি, পাশাপাশি ডায়রিয়াটাও আছে বাচ্চাদের। ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগে আগে প্রতিদিন যেখানে 100 থেকে 150 রোগী আসতো, এখন সেখানে প্রতিদিন রোগী আসছে 300 থেকে 350। চিকিৎসক জানায়, শীতে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়, সে কারণে ভাইরাসজনিত রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। নভেম্বর থেকে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আমাদের এখানে শুধু নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে 198টা রোগী। যেহেতু শীতের প্রকোপটা একটু বাড়ছে এবং আমরা যদি আগে দেখতাম আমরা আউটডোরে 100 থেকে 150টা রোগী, এখন সেটা বেড়ে গিয়ে 350 থেকে 400টার মতো আসছে। এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েও দেখা যায় রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। হাসপাতালের করোনা ইউনিটে বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি। এছাড়া ইনডোর আউটডোর মিলিয়ে আগে রোগী আসতো 600 থেকে 800, এখন চাপ বেড়ে প্রতিদিন রোগী আসছে 1250-র বেশি। এই হাসপাতালের শিশু ইউনিটেও রোগী আসছে এখন আগের তুলনায় দ্বিগুণ। কোভিড তো চলতেছে, এই কোভিডের বাইরেও কিন্তু আমাদের যে অন্যান্য ইনফ্লুয়েঞ্জা লাইক যে ইলনেসটা, যেটা আমরা ফ্লু লাইক সিমটম, সেটা বেড়ে গিয়ে বহির্বিভাগের রুগী 1/3 বৃদ্ধি পেয়েছে এবং শিশু রুগী আপনার প্রায় 50% রুগী বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারীর এই সময়টায় শিশুকে জ্বর, ঠান্ডা, কাশি সহ শীতজনিত রোগ থেকে বাঁচাতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে উত্তরাঞ্চলেও বাড়ছে ডায়রিয়া, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। আক্রান্তদের গরম কাপড় পরা এবং গরম পানি পান সহ যত্নশীল হওয়ার পরামর্শ চিকিৎসকদের। উত্তরাঞ্চলে বাড়ছে শীত, তার সঙ্গে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালগুলোতে সর্দি, কাশি, জ্বর নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। রংপুর মেডিকেলের শিশু ওয়ার্ডে স্বাভাবিকের চেয়ে বেশি রোগী। হঠাৎ শীত পড়ায় নিউমোনিয়া, খিঁচুনি ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে শিশুরা। ঠান্ডার কারণে আর বুকটা শ্বাস নিকাশ নিতে কষ্ট হয়। কালকে প্রচুর জ্বর আসছিল, প্রচন্ড জ্বর আসছিল, তারপর আমরা বুঝতে পারিনি, কিন্তু এখানে সাথে সাথে নিয়ে আসছি। এনারা বলছেন যে এটা খিঁচুনি রোগ। বাচ্চা দুধ খেতেও পারে না, শ্বাসকষ্ট নিকাশও নেয় না, বাচ্চা চোখ খুলেও না, তারপর এখানে নিয়ে আসছি। ঠাকুরগাঁও জেলা সদর হাসপাতালে চিকিৎসা শেষে অনেকে বাড়ি ফিরলেও শিশু ওয়ার্ডে গড়ে শতাধিক রোগী থাকছে। আজকে 5 দিন বমিটা সারছে, কিন্তু পাতলা পায়খানা সারে না। ঠান্ডাজনিত যে সমস্যাটা আর কি, যেমন হচ্ছে যে ভিএসডি হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, এআরআই হচ্ছে, এইগুলো একটু বেশি আর কি। গাইবান্ধা, কুড়িগ্রাম ও দিনাজপুরেও শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালগুলোতে শতাধিক রোগী ভর্তি, যাদের মধ্যে বেশিরভাগই শিশু।
পার্বত্য জেলা রাঙামাটিতে নতুন করে আরও 12 শিশু জ্বর ও নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে। এ নিয়ে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা 28 জন। শীতের সময় শিশু ও বয়স্কদের গরম পানি পান, গরম কাপড় পরা ও শুকনো জায়গায় রাখার পরামর্শ চিকিৎসকদের। ম্যাক্সিমাম আপনার নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিসের পেশেন্ট আর সুতরাং বাবা মাদের প্রতি অনুরোধ রইল যাতে তারা বাচ্চাদের একটু ঠান্ডা এসব থেকে একটু যাতে টেক কেয়ার করে বেশি। শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়েও অনেকে দুর্ঘটনার শিকার হন, সেক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। শীতের রাতে জমজমাট পিঠাপুলির বেচাকেনা, সে খবর জানাতে বগুড়া সাতমাথা রোডে আছেন সহকর্মী মাজেদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাজেদ। জাফর, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে বগুড়া সহ উত্তর অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা কিন্তু বেড়েছে। আর এইদিকে উত্তর অঞ্চলে সহ বিভিন্ন স্থানে এখানে যে আমন ধান কাটামারা, সেই কাটামারা কিন্তু শেষ হয়েছে এবং গ্রামীণ যে ঐতিহ্য রয়েছে, যে গ্রামীণ আমন ধান কাটামারা পরে কিন্তু আটা কুটা থেকে আরম্ভ করে পিঠা পুলি খাওয়ার যে একটা ধুম, সেই ধুমটা কিন্তু এলাকায় এলাকায় পড়েছে। আর যারা বিভিন্ন স্থান থেকে এই শহরে জীবনযাপন করছেন, সেই মানুষগুলো কিন্তু গ্রামে গিয়ে তারা যে পিঠা পুলি এগুলো খাইতে তারা পারছেন না, ফলে তারা কিন্তু ফুটপাথগুলোতে ভিড় জমাচ্ছে। প্রত্যেক দিনই কিন্তু ফুটপাথে প্রচুর পরিমাণ লোক পিঠা পুলি খাচ্ছে, এগুলো খাচ্ছেন এবং তারা কিন্তু শীতের যে আমেজটা, সেই আমেজটা নিচ্ছেন। এখানে আমরা যে সাতমাথায় আছি, সেই সাতমাথায় কিন্তু অনেকগুলো পিঠার দোকান এখানে বসেছে। সেই পিঠার দোকানগুলোতে দেখলে দেখা যাবে যে ভাপা পিঠা, পুলি পিঠা, তারপরে আপনার চিতই পিঠা, ডিমের পিঠা থেকে আরম্ভ করে সব ধরনের পিঠাই কিন্তু এখানে তৈরি হয় এবং এখানে যে আটাগুলো ব্যবহার করা হয় একদম ঢেকেতে ভানে, সে আটাগুলো দিয়ে কিন্তু পিঠা তৈরি করা হয় এবং এখানে যে রসনা বিলাস মানুষগুলো কিন্তু এখানে সন্ধ্যা হলেই কিন্তু পিঠার দোকানগুলোতে ভিড় জমান এবং তারা কিন্তু বেশ এখানে পিঠা খান এবং যারা এখানে পিঠা বাড়িতে বানাতে পারেন না, তারা কিন্তু এখান থেকে পিঠা কিনে বাড়িতে নিয়ে যান এবং তারা সবাই মিলে, অর্থাৎ পরিবার বর্গ নিয়ে তারা কিন্তু এই পিঠার স্বাদটা নিয়ে থাকেন। আর এখানে যেটা বলতে হয় যে বর্তমান যে শীতের তীব্রতা বেড়েছে, সেই শীতের তীব্রতার সাথে যে বাইরে ফুটপাতের যে খাবারগুলো রয়েছে, সেই খাবারগুলো বেশ কিন্তু নজর দেওয়া দরকার বলে এখানে মনে করছেন স্বাস্থ্য বিভাগ থেকে আরম্ভ করে যারা সচেতন নাগরিক, তারা মনে করছেন যে এই ফুটপাতে যে পিঠা পুলি যে বিক্রি হচ্ছে, সেই পিঠা পুলিগুলো কিন্তু একটু আরো পরিচ্ছন্নভাবে করে যেন খাওয়ানো হয়, সেই ব্যাপারটা নজরদারি করা উচিত। এবং সব কিছু মিলে যেটি বলতে হয়, এখানে যে পিঠা পুলির দোকানগুলো তারা এখানে যারা বিক্রি করেন, তারা কিন্তু প্রত্যেকটা সময় অর্থাৎ 2 থেকে 3 মাসে তারা একটা ব্যবসা করে নেন সারা বছরের জন্য। তারা কিন্তু এই পিঠাপুলি বিক্রি করে তাদের সংসার চালায়। বগুড়া থেকে পিঠাপুলি এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিক। বগুড়ার সাতমাথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজেদুর রহমান, জানাচ্ছিলেন সেখানে শীতের রাতে পিঠাপুলি বেচা বিক্রির খবর। পদ্মা সেতুর সবগুলো স্প্যান দৃশ্যমান করার সাফল্যের পাশাপাশি সেতুর পিলারগুলো তৈরিতে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে বিশ্বের আর কোনো সেতুতে ব্যবহার করা হয়নি 120 মিটার লম্বা পাইল। প্রতিটি পিলার এমন 6টি করে পাইল ব্যবহার করার ফলে অনেক শক্তিশালী হয়েছে সেতুর গঠন। নকশা জটিলতায় থাকা পিলারগুলোতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে গ্রাউটিং প্রযুক্তি। বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। নদীতে দৃশ্যমান সবগুলো স্প্যান, বিশাল আকৃতির বড় বড় পিলারের উপর বসানো আছে স্প্যানগুলো। এখন পর্যন্ত দেশের মেগা প্রকল্পগুলোতে যে অবকাঠামো তৈরি করা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বৃহৎ আকৃতির এই পিলারগুলো জানান দিচ্ছে কতটা শক্তিশালী ও মজবুত স্বপ্নের এই সেতু। প্রতিটি পিলারে নদীর তলদেশে প্রবেশ করানো হয়েছে 120 মিটার দৈর্ঘ্যের 6টি করে পাইল। এই পাইলগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাটির তলদেশে খুঁটিগুলো মাকড়সা জালের মতো একটি কাঠামো তৈরি করে থাকে। মাওয়া-প্রান্তে নদীর তলদেশের কিছু অংশে শক্ত মাটি খুঁজে না পাওয়ায় পিলার বসানো নিয়ে দেখা দেয় জটিলতা। সেক্ষেত্রে পাইলের দৈর্ঘ্য না বাড়িয়ে সংখ্যা বাড়িয়ে করা হয় 7টি। সে পাইলগুলোর উপরে অংশে ক্যাপ বসানোর পর শক্তিশালী কাঠামো দিয়ে পানির উপরে তৈরি করা হয়েছে পিলার হেড। এই 7টি পাইলে আলাদা করে সংযুক্ত করা হয় গ্রাউটিং প্রযুক্তি। প্রতিটি পাইলের বাইরের অংশে আলাদা করে কিছু অংশ বাড়িয়ে তাতে ফুটো তৈরি করা হয়। সেই ফুটো দিয়ে উচ্চ শক্তিতে সিমেন্ট প্রবেশ করালে সেটা মাটির ভিতরে ছড়িয়ে শিকড়ের মতো বাড়তি শক্তি দেয় পাইলগুলোকে।
সেতুর 42টি পিলারের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুই পারে 2টি পিলার। নদীতে থাকা পিলারগুলোতে যেখানে 6 থেকে 7টি করে খুঁটি বসানো হয়েছে, সেখানে এই 2টি পিলারের নিচে বসানো হয়েছে 16টি করে। পদ্মা সেতুর কার্যকাল ধরা হয়েছে 100 বছর। আন্তর্জাতিক মান বজায় রেখে এমনভাবে কাজ করা হচ্ছে যে এই সময়টায় সেতুর কোথাও কোনো হাত দিতে হবে না। প্রকল্প কর্তৃপক্ষের প্রত্যাশা, সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এই সময়ের পরেও আরও অনেক বছর সেবা পাওয়া যাবে দেশের ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় এই সেতু থেকে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ শুরু হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, মন্ত্রিপরিষদ সচিব, সেতু বিভাগের সচিব সহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। 10,400 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য টানেলটির 61 ভাগ কাজ শেষ হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। সংশ্লিষ্টরা বলছেন, পুরো প্রকল্প শেষ হলে চীনের সাংহাইয়ের আদলে চট্টগ্রাম শহর 1 সিটি 2 টাউন মডেলে গড়ে উঠবে। এতে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা হবে আরও আধুনিক। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা 7,000 ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 34 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,020 জনে। এছাড়া শনাক্ত হয়েছেন 1,329 জন। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 12,630 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 29,56,882 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,329 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,89,178 জন। 24 ঘন্টায় মারা গেছেন 34 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,020 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,185 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,17,503 জন। সারা দেশে লেভেল ক্রসিংয়ের 85% অরক্ষিত, যা আছে তার অর্ধেকই আবার অবৈধ। সব কমিটিতে নেই গেটম্যান, এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অপ্রয়োজনীয় অবৈধ লেভেল ক্রসিংগুলোকে বাতিল করে লোকবল নিয়োগ দিয়ে আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। বরাবরের মতো আশ্বাস মিলেছে রেলমন্ত্রীর কাছ থেকেও। নাজমুস সালেহির রিপোর্ট। সড়কের মাঝখানে এ যেন মৃত্যুফাঁদ, নেই গেটম্যান, সতর্কতার কোনো নির্দেশনা। রাস্তার মাঝখানে গড়ে ওঠা এই মৃত্যুফাঁদে শুধু রেলের হিসেবেই গত 5 বছরে মারা গেছে 120 জন। অথচ 2,900 কিলোমিটার রেল লাইনের প্রায় প্রতি কিলোমিটারে একটি লেভেল ক্রসিং রয়েছে, যার মধ্যে বৈধ ক্রসিংয়ের সংখ্যা মাত্র 1400। রেলওয়ে বলছে, চলাচলের সুবিধার্থে স্থানীয় সরকার, সড়ক ও জনপথ অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, এমনকি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও নিজেদের প্রয়োজনে ইচ্ছেমতো ক্রসিং বানিয়েছে। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে শুধু মৃত্যুর মিছিলই বাড়ছে না, গতি কমছে ট্রেনেরও। যেহেতু অহেতুকভাবে এই লেভেল ক্রসিংগুলি চলে আসছে, অনাকাঙ্ক্ষিত প্রতিদিন আমি দেখতে পাচ্ছি, এখন রেলের দুর্ঘটনায় কিন্তু বাড়ছে। আবার গেটম্যান ছাড়াই চলছে প্রায় 900 লেভেল ক্রসিং। এগুলোর সংখ্যা কমিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞদের। আধুনিক যে প্রযুক্তি আছে, যে মানুষ আসছে তাকে আগের থেকে আগাম সতর্কতা করা, এবং অন্যান্য বিশ্ব বলে যে এখানে 3 স্তরের কিন্তু এখানে এটা দিতে হবে, সচেতনতার ব্যবস্থাটা করতে হবে। রেলমন্ত্রী জানালেন, সবগুলো আধুনিকায়নের প্রকল্প নেওয়া হয়েছে। যে আমাদের রেলপথগুলো যে ফেন্সিং আমরা দেবো, আর এখন যে রেলপথগুলো আমরা করতেছি সেগুলো আন্ডারপাস এবং ওভারপাস, এই ধরনের ব্যবস্থা রেখে যাতে রেল আনইন্টারাপ্টেড আমরা পরিচালনা করতে পারি, সেই পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং সেই অনুযায়ী কাজ চলতেছে। এবং আস্তে আস্তে ধরেন যে অটোমেটিক গেট যাতে আমরা সেই দিকে যেতে আমরা সেই চেষ্টা করতেছি আর কি। তবে দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার পরামর্শ রেল কর্মকর্তাদের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য, জড়িত অফিসের কর্মচারীরাও। অভিযোগ গ্রাহকদের, এই পাসপোর্ট চালু হওয়ায় কমবে ভোগান্তি। ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের মাধ্যম ছাড়া নড়ে না কোনো ফাইল। অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা দালাল চক্রের সাথে জড়িত বলে অভিযোগ গ্রাহকদের। দালাল চক্রের দৌরাত্ম্যের কথা স্বীকার করে অফিস প্রধান সহ সংশ্লিষ্টরা জানান,
প্রযুক্তি নির্ভর ই পাসপোর্ট চালু হওয়ায় দালালদের অপতৎপরতা ও গ্রাহক ভোগান্তি অনেকটাই কমে আসবে। ব্যাংকে টাকা জমার রসিদ এবং পাসপোর্ট অফিসের নিজস্ব ফর্মে ছবি সহ আবেদন করার পরও হয় না আবেদন। এটা নেই সেটা নেই বলে এই কক্ষ থেকে ওই কক্ষে ঘুরতে থাকেন দিনের পর দিন। বলছিলেন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র গ্রামের সৌদি প্রবাসী আলামিন মিয়ার স্ত্রী নীলুফা আক্তার। তার অভিযোগ, দালাল ছাড়া পাসপোর্টের আবেদন জমা দেয় এক পর্যায়ে তাকে পুলিশ দিয়ে বের করে দেওয়া হয়। শুধু নীলুফাই নন, এমন ভোগান্তির শিকার পাসপোর্ট অফিসে আসা অনেকেই। উপরতলা নিচতলা মানে কি অনবরত হাবডাউন করতেছে 4 দিন আমরা দালাল দিয়ে সেরা পাসপোর্টটি করার জন্য। আনসার আমার ডাইকে নিচে বলছে তোমরা দেবে পারবে না, তোমরা দালালের মধ্যে করতে। তবে চলমান ই পাসপোর্ট সেবা চালু হওয়ায় গ্রাহক ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে দাবি সংশ্লিষ্টদের। যেহেতু প্রার্থী নিজে অনলাইনে আবেদন করে নিজের শিডিউল নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্ত কাগজ টাইপ করে চলে আসছে, সো ভবিষ্যতে দালাল একেবারেই থাকবে না বলা যায়, নিশ্চিন্ত। ইতিমধ্যে পাসপোর্ট অফিসে আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা আশ্বাস দিয়েছেন যে এই ধরনের বিষয়গুলিকে তারা যথাযথ ব্যবস্থা নিয়ে সমাধান করবেন। 2010 সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে বর্তমানে প্রতিদিন অন্তত 70টি মেশিন রিডেবল পাসপোর্ট এবং 60 থেকে 70টি ই পাসপোর্ট পেয়ে থাকেন গ্রাহকেরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মৌসুম জুড়ে মেঘনা তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় দুর্দিন চলছে ভোলার জেলেপল্লীতে। মহাজনের দাদন আর এনজিও ঋণ পরিশোধ নিয়ে দিশেহারা জেলে ও ব্যবসায়ীরা। জীবিকার সন্ধানে কয়েক হাজার জেলে ঢাকা চট্টগ্রাম গিয়ে নতুন পেশায় যুক্ত হচ্ছেন। চলতি মৌসুমে সাগরে ব্যাপক ধরা পড়লেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে। মাছ না থাকায় মহাজনরাও নতুন করে দাদন দিতে রাজি হচ্ছেন না। পুরনো দাদন পরিশোধের চাপ আসছে প্রতিনিয়ত। নেই বিকল্প কোনো কর্মসংস্থানও। তাই অনেকে জাল নৌকা রেখে সবজি চাষ ও নির্মাণ শ্রমিকের কাজে নেমে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে নানা সংকটের মুখে পড়েছেন কর্মহীন জেলেরা। মাছ না পাওয়ায় পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন মহাজনরাও। কিস্তির থেকে টাকা লইছি, কিস্তির টাকাও পরিশোধ করতে পারি না। আমাদের যে পরিমাণ টাকা ইনভেস্ট করা যায় জেলেদের কাছে, তাতে শতকরা 10% মাছ ঘাটে আসে। কর্মসংকটে থাকা জেলেদেরকে টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের দাবি জেলে সমিতির এই নেতার। বিভিন্ন ব্যাংকের থেকে অল্প সুদে যদি ঋণ দেওয়া হয়, তাই জেলেরা পুনরায় এই ব্যবসায় জড়িত হতে পারে। এই অবস্থায় বেকার জেলেদের প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান ও ইলিশ উন্নয়নে প্রকল্প গ্রহণের কথা জানান জেলার মৎস্য কর্মকর্তা। ইলিশ উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প পাস হয়েছে, এর মাধ্যমে জেলেদের বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণগুলোর ব্যবস্থা রাখা হয়েছে। জেলার 1,35,000 নিবন্ধিত জেলের মধ্যে প্রায় 20,000 এই মৌসুমে কর্মসংস্থানের জন্য ঢাকা চট্টগ্রাম স্থানান্তরিত হয়েছেন। সময় সংবাদ, ভোলা। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের পাশাপাশি নানা প্রজাতির তাজা মাছে ভরপুর। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোর থেকে সকাল 8টা পর্যন্ত হাঁকডাকে বিক্রি হচ্ছে টন টন মাছ। 4 দিনের ব্যবধানে বড় ইলিশের দাম কেজি প্রতি কমেছে 250 টাকা পর্যন্ত। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। ঘন কুয়াশা আর কনকনে শীতে জেলে নৌকাগুলো এভাবে নঙ্গর করে আড়তের পাশে। এরপরই পদ্মা সেতুর পাশে মা মৎস্য আড়তে মাছের পসরা নিয়ে বসেন বিক্রেতারা। ইলিশ ছাড়াও পাঙ্গাস, আইড়, বোয়াল সহ সব ধরনের মাছে আড়তগুলো ভরপুর। খুচরা বিক্রেতা আর রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে আড়ত। ইলিশ মাছ কিনলাম, পাঙ্গাস কেনার জন্য চেষ্টা করতেছে। দূর দূরান্ত থেকে এখান থেকে আসি, কারণ আমরা এখানে ভালো মাছ পাই। অভিযানটা স্বয়ংসম্পূর্ণ সরকারিভাবে হয়েছে, সেই কারণে আজকের আমরা মা ইলিশের বড় ইলিশ পাচ্ছি। আড়তের সরু রাস্তা দিয়ে মাছ পরিবহনে সমস্যার কথা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ক্রেতা বিক্রেতারা। মাওয়া মৎস্য আড়তের এই রোডটাকে আরো সরকার যদি আরেকটু বাড়াইয়া দিত, তাহলে আমাদের এই আড়তের উন্নয়ন হইতো এবং আমাদের আড়ত করতে খুব সুবিধা হইতো। অর্ধ শতাব্দীর প্রাচীন এই হাটে প্রতিদিনই 30 থেকে 35 প্রজাতির মাছ ওঠে। এখানকার 29টি আড়ত প্রতিদিন বিক্রি করেন কোটি টাকার মাছ। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। স্বাস্থ্য সহকারীদের অবরোধের কারণে হামরুবেলা টিকা আনুষ্ঠানিকভাবে শুরুর প্রথম দিনেই বাস্তবায়ন করা যায়নি বিভিন্ন জেলা ও উপজেলায়। তবে যেসব সিটি কর্পোরেশনের নিজস্ব জনবল রয়েছে তারা এই কর্মসূচি সফল করেছে। ব্যুরো জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট।
শনিবার জাতীয় টিকাদান কর্মসূচির প্রথম দিনে রংপুরে উপজেলা পর্যায়ে দেয়া যায়নি হামরুবেলা টিকা। এদিনও সকাল থেকে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। তবে তারা অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদী কর্মসূচিতে। সেখানেও তুলে ধরেন নিজেদের দাবি দেওয়া। তবে রংপুর সিটি কর্পোরেশন নিজস্ব জনবল নিয়ে নগরীতে বাস্তবায়ন করেছে এই কর্মসূচি। কেন্দ্রীয় পরিষদের নির্দেশে বাংলাদেশের কোথাও আমাদের হামরুবেলা ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে না। দাবি দেওয়া মেনে না নিলে আমাদের কর্মসূচি চলবে। উপজেলা পর্যায়ে বা ফিল্ড পর্যায়ে এখনো এটা শুরু করতে পারছি না, কারণ আমাদের মাঠ কর্মীরা ওদের একটা দাবি নিয়ে আন্দোলনে আছেন। বরিশালেও ছিল একই পরিস্থিতি। স্বাস্থ্য সহকারীরা অংশ না নিলেও নিজস্ব জনবল নিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র। জানান কর্মবিরতির কোনো প্রভাব পড়বে না এই কর্মসূচিতে। এর প্রভাব আমাদের নগরীতে পড়বে না, কারণ আমাদের যে ইপিআই কর্মী এটা টোটালি সিটি কর্পোরেশনের আন্ডারে। এটা স্বাস্থ্য যারা ধর্মঘট করছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্কতা নেই। স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের মুখে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে বাগেরহাটেও। এতে ক্ষোভ প্রকাশ করেন টিকা দিতে এসে ভোগান্তির শিকার অভিভাবকরা। তবে ফেনী সহ কিছু জেলায় কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া প্রথম দিন পালিত হয়েছে জাতীয় টিকাদান কর্মসূচি। কেফায়েত শাকিল, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। বাচ্চা দুধ খেতেও পারে না, শ্বাসকষ্ট, নিকাশও নেয় না, বাচ্চা চোখ খুলেও না। রাতের বেলা না ওর নিঃশ্বাস ফেলাইতে কষ্ট হয়। পাতলা পায়খানা ঠিক হচ্ছিল না, এই জন্য এই হসপিটালে এসে ভর্তি করাচ্ছিলাম। শীতের প্রকোপে হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে রোগী, আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। শিশু ও বৃদ্ধদের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ। পদ্মা সেতুর পিলার তৈরিতে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। প্রথম কোনো সেতুতে ব্যবহার হলো 120 মিটার লম্বা পাইল। গ্রাউটিং প্রযুক্তির কারণে টিকে থাকবে 100 বছর। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।